বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ইংরেজি বাক্য কিভাবে চিনবেন। আপনারা সকলেই জানেন ইংরেজি বাক্য হচ্ছে ৫ প্রকার। তো দেখতেই পাচ্ছেন আমি লিখে রেখেছি ইংরেজি বাক্য, অর্থাৎ ইংরেজি বাক্যর ইংলিশ হচ্ছে ইংলিশ সেন্টেন্স। আমি শুরুতেই বলে দিয়েছি আমি আপনাদেরকে অর্থে অর্থে ইংলিশ শিখাবো। কারণ আমাদের দেশে একটাই সমস্যা হচ্ছে ভোকাবুলারি সমস্যা, অর্থাৎ সবাই ইংলিশ দেখে অর্থ বুঝতে পারে না। সেজন্য আমি চিন্তা করেছি অর্থে অর্থে সবাইকে ইংলিশ শেখানোর চেষ্টা করব, আর সেজন্য আমার এই প্রচেষ্টা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখে রেখেছি ইংরেজি বাক্য, অর্থাৎ ইংরেজি এর ইংলিশ হচ্ছে ইংলিশ বাক্য, তার ইংলিশ হচ্ছে সেন্টেন্স। সেজন্য আমি আগে আপনাদের বোঝার সুবিধার্থে লিখেছি ইংরেজি বাক্য, এরপর লিখেছি ইংলিশ সেন্টেন্স। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অর্থভেদে ইংরেজি বাক্য ৫ প্রকার। তার মানে এটার এই কথাটার অর্থ হচ্ছে there are 5 types of English sentences as meaning, অর্থাৎ অর্থভেদে ইংরেজি বাক্য ৫ প্রকার। আপনারা হয়তো অনেক বই পড়বেন, অনেক বই পড়েছেন, সেখানে দেখতে পাবেন there are 5 types of English sentences as meaning, অথবা এটাও দেখতে পারেন there are 5 types of English sentences, কিন্তু আপনি হয়তো এটা দেখে বুঝতে পারেন না যে আসলে কি লিখেছে। সেজন্যই আমি আপনাদেরকে অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। আর এই কথাটার অর্থ হচ্ছে অর্থভেদে ইংরেজি বাক্য ৫ প্রকার। তো সেই ৫ প্রকার বাক্য কি কি? প্রথমে দেখতে পাচ্ছেন ১ নাম্বার হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর ইংলিশ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ এর অর্থ হচ্ছে বিবৃতিমূলক, বাক্য এর ইংলিশ হচ্ছে সেন্টেন্স। এরপর ২ নম্বরে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে কিভাবে চিনব সেটা পরে বলতেছি। কিন্তু প্রশ্নবোধক বাক্য এর ইংলিশ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ এর বাংলা হচ্ছে প্রশ্নবোধক, সেন্টেন্স এর বাংলা হচ্ছে বাক্য। আবার যদি আমি ফিরিয়ে ঘুরিয়ে বলি তাহলে হচ্ছে প্রশ্নবোধক এর ইংলিশ হচ্ছে ইন্টারোগেটিভ, বাক্য এর ইংলিশ হচ্ছে সেন্টেন্স। ৩ নাম্বার যেই ইংরেজি বাক্যটি আছে তার বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ অনুজ্ঞাসূচক এর ইংলিশ হচ্ছে ইম্পারেটিভ, আর বাক্য এর ইংলিশ হচ্ছে সেন্টেন্স, যাকে ইংলিশে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আপনারা ৪ নম্বরে যে বাক্যটির নাম দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। ইচ্ছা বা আশীর্বাদ এর ইংলিশ হচ্ছে অপটেটিভ, যদিও সরাসরি ইচ্ছা বা আশীর্বাদের ইংলিশ অপটেটিভ নয়, তবুও আপনাকে সেন্টেন্স মুখস্থ রাখার বা চেনার সুবিধার্থে এই ধরনের বাক্যকে চিনে নিতে হবে অপটেটিভ সেন্টেন্স হিসেবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমি বলে দিয়ে রেখেছি অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স এর বাংলা হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি আশ্চর্যবোধক বাক্য। আশ্চর্যবোধক এর ইংলিশ হচ্ছে এক্সক্লেমেটরি, আর এক্সক্লেমেটরি এর বাংলা হচ্ছে আশ্চর্যবোধক। আর এই বাক্য এর ইংলিশ হচ্ছে সেন্টেন্স। সো সেক্ষেত্রে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এর অর্থ হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি ৫টি বাক্য লিখেছি, এবং ৫টি বাক্য কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে অর্থভেদে ইংরেজি বাক্য কত প্রকার, তাহলে আপনি সহজেই বলে দিতে পারেন অর্থভেদে ইংরেজি বাক্য ৫ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখুন বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। প্রথমে আমি লিখে রেখেছি বাংলাতে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ইংলিশ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর সেজন্য অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য কাকে বলে দেখতেই পাচ্ছেন লেখা আছে, যে বাক্য দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। তাহলে এইটা যে যদি আমি ইংলিশে লিখি তাহলে ব্যাপারটা লেখা হয় এভাবে: অ্যাসার্টিভ সেন্টেন্স, the sentence that gives statement is called an assertive sentence. The sentence the sentence এর বাংলা হচ্ছে যে বাক্য, that gives statement যেটি আমাদেরকে কোনো বিবৃতি দেয় বা বিবৃতি প্রকাশ করে, is called তাকে বলা হয় বা বলে an assertive sentence
অ্যান একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবং একে যদি আমি ইংলিশে বলি তাহলে সেটা হচ্ছে দ্য সেন্টেন্স দ্যাট গিভস স্টেটমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই তাহলে সহজে যেটি বলতে পারি সেটি হচ্ছে আমি হই একজন বালক। এটি এটি হচ্ছে বাংলাতে আমি যদি বলি যে আমি হই একজন বালক, এটি হচ্ছে একটি বিবৃতি। আর একে যদি আমি ইংলিশে লিখি তাহলে হচ্ছে আই অ্যাম এ বয়, আমি হচ্ছি একজন বালক। এখানে দেখতে পাচ্ছেন আমি উদাহরণ এর ইংলিশ লিখে রেখেছি এক্সাম্পল, অর্থাৎ আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, জানতে ইচ্ছা হয় যে উদাহরণের ইংলিশ কি, তাহলে বুঝতে পারতেছেন উদাহরণের ইংলিশ হচ্ছে এক্সাম্পল। মানুষ কথায় কথায় সবাই বলে এক্সাম্পল এক্সাম্পল, তার মানে হচ্ছে তারা উদাহরণ দিতে চায়। এখন এখানে দেখেন আমি হই একজন বালক, এই বাংলা সব বাক্যটিকে যদি আমি ভেঙে ভেঙে ইংরেজিতে বলি তাহলে কথাটা দাঁড়াচ্ছে এরকম, আই অর্থ আমি, এম অর্থ হই, এ অর্থ একজন, বয় অর্থ হচ্ছে বালক। তার মানে বুঝতে পারতেছেন ইংরেজি বাক্য গঠন করা কত সহজ, এবং ইংরেজি বাক্য গঠন করার জন্য কিভাবে ভোকাবুলারি জানতে হয়। তার মানে আই এম এ বয় এর বাংলা হচ্ছে আমি হই একজন বালক। এটি সাধারণ একটি বিবৃতি প্রকাশ করেছে, এই জন্য এটি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তারপরে দেখতে পাচ্ছেন আলম হয় একজন ভালো ছাত্র। তাহলে আলম হয় একজন ভালো ছাত্র, এটি একটি বিবৃতি প্রকাশ করেছে, সাধারণ একটি কথা, এজন্য এটি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর আলম হয় একজন ভালো ছাত্র, এই কথাটির ইংলিশ হচ্ছে আলম ইজ এ গুড স্টুডেন্ট, অর্থাৎ আলম হয় একজন ভালো ছাত্র। দেখতে পাচ্ছেন এখানে আলম একজনের নাম, আমি ইংলিশে লিখে রেখেছি ALAM আলম। আর ইজ এর বাংলা হচ্ছে হয়, আর এ এর বাংলা হচ্ছে একজন, গুড এর বাংলা হচ্ছে ভালো, স্টুডেন্ট এর বাংলা হচ্ছে ছাত্র। তার মানে ইংরেজি এই বাক্যটার অর্থ হচ্ছে আলম হয় একজন ভালো ছাত্র। বন্ধুরা এবার চলুন দেখা যাক প্রশ্নবোধক বাক্য কাকে বলে। বাংলাতে যাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য, ইংলিশে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর প্রশ্নবোধক বাক্য কাকে বলা হয়? যে বাক্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্ন দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হবে তাকে বলা হবে প্রশ্নবোধক বাক্য, এবং একে ইংলিশে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স একে যদি এই যে আমি যে কথাটি লিখেছি যে বাক্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। একে যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে? দ্য সেন্টেন্স which asks questions to know about any person or thing is called interrogative sentence. এই কথাটির যদি আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই তাহলে বা এই যে ইংলিশটির বাংলা হচ্ছে এরকম, দ্য সেন্টেন্স যে বাক্য which asks মানে যেটি হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করে, asks questions প্রশ্ন জিজ্ঞাসা করে, to know জানতে, about কোনো কিছু about any person or thing কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে আমাদেরকে প্রশ্ন করে, is called এর বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য আমি কিভাবে চিনব? সেটা চিনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখা, এটা কি বাংলাতে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সাইন। ওকে, তারপরে এটি দেখলে আমরা চিনতে পারবো এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখন আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য, আপনি কি করেন, এটি হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য। ইংলিশে যদি আমি বলি তাহলে এটি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থ কি? আপনি কি করেন। এখন আমি যদি এটিকে ভেঙে ভেঙে বলি তাহলে হোয়াট অর্থ হচ্ছে কি, আর এখানে ভার্ব হিসেবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসেছে, সেটি আমি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো অন্য ক্লাসে। এখন বুঝে নেন। ইউ অর্থ হচ্ছে আপনি, ডুইং অর্থ হচ্ছে করেন, তার মানে হচ্ছে আপনি কি করেন। দেখতেই পাচ্ছেন
এখানে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন দেওয়া হয়েছে। তার মানে আমার এই প্রশ্নটির দ্বারা আমি কি করি বা আপনি কি করেন জানতে চাওয়া হয়েছে, সেজন্য এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বন্ধুরা সহজ হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা। আমি আপনাদের সহজে বোঝার সুবিধার্থে আরো ২টি উদাহরণ দিলাম। সেই ২টি উদাহরণ কি? যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনার নাম কি? তাহলে এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম? তার মানে হচ্ছে আপনার নাম কি? এখানে আমি যদি এটিকে ভেঙে ভেঙে বুঝাই, হোয়াট অর্থ কি, ইজ এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসেছে, তাও আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি অন্য সময় বুঝিয়ে বলবো। ইউর অর্থ আপনার, নেম অর্থ নাম। তার মানে বুঝতেই পারছেন হোয়াট ইজ ইউর নেম, এটি দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার নাম কি। এরপরে আরেকটি বাক্য আমি লিখেছি, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এটি হচ্ছে আপনি কোথায় থাকেন? যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন বা কারো কাছ থেকে জানতে চান যে আপনি কোথায় থাকেন, তাহলে আপনি কিভাবে বলবেন? তাহলে বলবেন যে হোয়ার ডু ইউ লিভ ইন? তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন? এখানে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আপনি কোথায় থাকেন আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি, সেজন্য আমি আপনার কাছ থেকে জানতে যেহেতু চেয়েছি সেজন্য এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এটি কিভাবে লিখা দেখলে বুঝতে পারবো, শেষে হচ্ছে একটি ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন আছে। আর এখানে আমি সে কোথায় থাকে জানতে চেয়েছি, তার সম্পর্কে, তার থাকার জায়গা সম্পর্কে, এজন্য এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার এবার এটিকে এই হোয়ার ডু ইউ লিভ ইন এটিকে যদি আমি ভেঙে ভেঙে বলি যে আপনি কোথায় থাকেন, এটা ভেঙে ভেঙে আমি বলবো যে হোয়ার অর্থ হচ্ছে কোথায়, হোয়ার অর্থ হচ্ছে কোথায়, এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে ডু, এটাও আমাদের ভার্ব হিসেবে বসেছে প্রশ্ন করার জন্য। ইউ, ইউ অর্থ হচ্ছে আপনি বা তুমি। লিভ অর্থ হচ্ছে বাস করা। আর ইন এখানে প্রিপজিশন হিসেবে বসেছে। আর এটিও আমি আপনাদেরকে পরে বলবো অন্য ক্লাসে। তাহলে আমরা বুঝতেই পারছি আপনি কোথায় থাকেন জানার জন্য যদি প্রশ্ন করা হয়, তাহলে আমাদেরকে কিভাবে প্রশ্ন করতে হবে? হোয়ার ডু ইউ লিভ ইন? আপনি কোথায় থাকেন, এটি লিখে। তাহলে এখন আমাদেরকে বোঝা গেল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ধরনের, কি প্রকারের। এবার আমরা বুঝবো হচ্ছে বাংলাতে যাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য বা ইংলিশে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলা হয়? যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। দেখতে পাচ্ছেন আমি এটিকে ইংলিশে লিখেছি কিভাবে, দ্য সেন্টেন্স that expresses order, advice, request, proposal, prohibition, etc. is called imperative sentence. এটিকে যদি আমি ভেঙে বোঝাতে যাই, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি imperative means অনুজ্ঞা। অনুজ্ঞাসূচক সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। the sentence mean হচ্ছে যে বাক্য, the sentence that অর্থ আবার হচ্ছে যে, expresses মানে হচ্ছে বুঝায়, যেটি বুঝায়, অর্ডার মিন্স আদেশ, অ্যাডভাইস মিন্স উপদেশ, রিকোয়েস্ট মিন্স হচ্ছে অনুরোধ। আমরা কাউকে রিকোয়েস্ট করি না, সেটা হচ্ছে অনুরোধ করি আর কি বাংলায়। প্রপোজাল মিন্স প্রস্তাব, প্রপোজাল পাঠানো যে কোনো ধরনের, সেটা মানে হচ্ছে বাংলা হচ্ছে প্রস্তাব। প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ। ইটিসি এটাকে অনেকে বলেন এটসেট্রা, সংক্ষেপ হচ্ছে ইটিসি। দেখুন আমি শেষে একটা ফুল স্টপ দিয়েছি, এটা দ্বারা হচ্ছে এটসেট্রার সংক্ষিপ্ত রূপ, এজন্য শেষে ইটিসির পরে একটা ফুল স্টপ দিয়েছি। যেহেতু সংক্ষিপ্ত রূপ লিখলে এভাবে ফুল স্টপ দিতে হয়। এটা কিন্তু এখানে বাক্য শেষ না, সেন্টেন্স শেষ নয়, এটা ইটিসি দ্বারা সংক্ষিপ্ত রূপ বোঝায়, ইটিসি এটসেট্রা এর সংক্ষিপ্ত রূপ, এই জন্যই এটা শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। তাহলে ইটিসি বা এটসেট্রা এর অর্থ হচ্ছে ইত্যাদি। ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স, এটিকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমি যদি আপনাদেরকে এই অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা পড়ে উদাহরণ দেখাতে যাই, তাহলে দেখুন উদাহরণ হচ্ছে, যেমন বেরিয়ে যাও, আদেশ করা হয়েছে। গেট আউট, অর্ডার, অর্ডার দিয়ে দেখুন আমি এখানে লিখে দিয়েছি অর্ডার, এখানেও লিখেছি আদেশ। তার মানে হচ্ছে আপনারা বুঝতে পারছেন সহজে যে অর্ডার দ্বারা বোঝানো হয় আদেশ, আর আদেশের ইংলিশ হচ্ছে অর্ডার, অর্ডারের বাংলা হচ্ছে আদেশ। আর গেট আউট আমরা অনেকে বলি না যে গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বের হয়ে যাও। তার মানে এটার দ্বারা কি করা হয়? আদেশ করা হয়।
এরপর আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ হচ্ছে উপদেশের উদাহরণ দেখাচ্ছি। যেমন সদা সত্য কথা বলিবে, এটি দ্বারা কি করা হচ্ছে? উপদেশ করা হচ্ছে, কাউকে উপদেশ দেওয়া হয়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে, তার মানে হচ্ছে কি অ্যাডভাইস করা হয়েছে। ইংলিশে যাকে বলা হয় অ্যাডভাইস, বাংলা হচ্ছে তাকে বলে উপদেশ। আপনি যদি বাংলা সহ ইংলিশ দুইটাই শিখতে চান তাহলে আমার ভিডিওর কোনো বিকল্প নাই, আমি হলফ করেই বলতে পারছি, কারণ আমি বাংলা সহ ইংলিশ দুইটাই বুঝিয়ে বুঝিয়ে বলবো, এতে ইংরেজি শিখতে সুবিধা হয় বলে আমি মনে করি, কারণ আমিও এইভাবে ইংলিশ শিখেছি। তাহলে দেখতে পাচ্ছেন উপদেশ এর ইংলিশ হচ্ছে অ্যাডভাইস। দয়া করে আমাকে সাহায্য করুন, এর মানে হচ্ছে অনুরোধ করা হয়েছে যে আমি আপনাকে সাহায্য করার জন্য বলছি, এর দ্বারা আমি আপনাকে অনুরোধ করছি, তার মানে ইংলিশে যাকে বলা হয় রিকোয়েস্ট। এর ইংলিশ হচ্ছে কি প্লিজ, মানে হচ্ছে দয়া করুন। হেল্প মি, আমাকে সাহায্য করুন, দয়া করুন, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এটার দ্বারা কি করা হয়েছে? রিকোয়েস্ট করা হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি এই যে আদেশ করা, উপদেশ করা, রিকোয়েস্ট করা। এরপরে প্রস্তাব, এই প্রস্তাব দ্বারা কি করা হয়? চলো আমরা কাজটি করি, এই যে এটা হচ্ছে কি প্রস্তাব করা হয়েছে। তাহলে এর ইংলিশ কি? প্রপোজাল। লেট আস ডু দ্য ওয়ার্ক, মানে চলো আমরা কাজটি করি। তাহলে লেট আস মানে চলো, লেট চলো, আস আমরা, ডু দ্য ওয়ার্ক কাজটি করি, দ্য ওয়ার্ক কাজটি ডু করি। ভেঙে ভেঙে বলছি আমি, লেট চলো, আস আমরা। আর সাধারণত প্রস্তাব বুঝাতে সেন্টেন্সের শুরুতে লেট দিয়ে লিখতে হয়, এটি আমি আপনাদেরকে পরে ক্লাসে বুঝিয়ে বলবো। আর লেট প্রস্তাব করার জন্য যেহেতু লেট ব্যবহার করা হয়, জন্য লেট ব্যবহার করা হয়েছে। লেট আস চলো আমরা, ডু দ্য ওয়ার্ক কাজটি করি। আর মানে হচ্ছে কি প্রপোজাল করা হয়েছে, অর্থাৎ প্রস্তাব করা হয়েছে, এই জন্য এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। সময় নষ্ট করো না, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, ডোন্ট ওয়াস্ট টাইম, এটি দ্বারা কি করা হয়েছে? আদেশ করা হয়েছে বা উপদেশ দেওয়া হয়েছে। এরপরে প্রহিবিশন, নিষেধ করা হয়েছে যাতে সে সময় নষ্ট না করে। আমি তিনটে বলতে পারি আমরা, কিন্তু সে সময় নষ্ট না করে, অর্থাৎ প্রহিবিশন, নিষেধ করা হয়েছে। আমি এটাই আপনাদের বাংলায় লিখে দিচ্ছি, বাংলা ইংলিশ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করি। নিষেধ করা হয়েছে। আর ইংলিশে হচ্ছে যাকে বলা হয় প্রহিবিশন। দেখুন এইভাবে আপনি হচ্ছে আরো একটি ওয়ার্ড শিখে গেলেন, আরো একটি ভোকাবুলারি শিখে গেলেন যে প্রহিবিশন এর বাংলা হচ্ছে নিষেধ করা। তাহলে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবেন? এই ধরনের আদেশ, নিষেধ, উপদেশ, প্রস্তাব, অনুরোধ এগুলো করলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা দেখব, চলুন বন্ধুরা এবার দেখা যাক ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য কাকে বলা হয়, সেটি আমরা এখন দেখে নিব। দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি, ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য হচ্ছে যে বাক্য দ্বারা বক্তার মনের ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য বলে। অর্থাৎ ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য এর ইংলিশ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটিকে যদি আমি ইংলিশে বলি, দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইশ, প্রেয়ার, ব্লেসিং ইটিসি অফ দ্য স্পিকার ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ এটিকে যদি আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই তাহলে হচ্ছে দ্য সেন্টেন্স, যে বাক্য, দ্যাট মানে হচ্ছে দ্বারা, এক্সপ্রেসেস, এক্সপ্রেসেস মিন্স প্রকাশ করা হয়, উইশ, উইশ মানে হচ্ছে ইচ্ছা, প্রেয়ার এটা হচ্ছে প্রশংসা করা বা আশীর্বাদ করা, ব্লেসিংস আশীর্বাদ করা, এটসেট্রা মিন্স ইত্যাদি। অফ দ্য স্পিকার মানে হচ্ছে বক্তার। অফ, দেখুন অফ দ্বারা আমরা সাধারণত এর বা কোনো কিছুর বুঝিয়ে থাকি, তখন হচ্ছে অফ দ্য স্পিকার মানে হচ্ছে বক্তার, ইজ কল্ড তাকে বলা হয় বা বলে, বলে অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদমূলক বাক্য, ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। এখন আমি হচ্ছে আপনাদেরকে ভেঙে ভেঙে বললাম। এই অপটেটিভ সেন্টেন্সের যদি কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যেমন আশীর্বাদ, তুমি সুখী হও, এটি হচ্ছে আশীর্বাদ করা। যখন কেউ কাউকে বলে যে তুমি সুখী হও, মে ইউ লিভ লং, এটির ইংলিশ হচ্ছে মে ইউ লিভ লং, তুমি সুখী হও। দেখুন আশীর্বাদ এর বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে ব্লেসিং। আর একটি হচ্ছে যেমন বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মানে হচ্ছে প্রার্থনা করা হচ্ছে। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটি ইংলিশ হচ্ছে লং লিভ মানে হচ্ছে দীর্ঘজীবী, বাংলাদেশ মানে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এটা প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা। আর
আমি যদি পাখি হতাম, দেখুন এখানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে I wish if I were a bird। আমি যদি পাখি হতাম, I wish if I were a bird, আমি যদি পাখি হতাম। দেখুন এখানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তার মানে উইশ। আর এবার দেখুন আশ্চর্যবোধক বাক্য। আশ্চর্যবোধক বাক্য কাকে বলা হয়? যে বাক্য দ্বারা বক্তার মনের আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে আশ্চর্যবোধক বাক্য বলা হয়। এখানে দেখুন এটা আশ্চর্যবোধক বাক্য, এর ইংলিশ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলা হয়? দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস দ্য ফিলিং অফ মাইন্ড, সারপ্রাইজ, জয়, সরো etc. of the speaker is called exclamatory sentence। দেখতেই পাচ্ছেন, আমি যদি এটিকে ভেঙে ভেঙে বলি তাহলে হচ্ছে দ্য সেন্টেন্স, অর্থাৎ যে বাক্য, দ্যাট অর্থ দ্বারা, যে বাক্য দ্বারা এক্সপ্রেসেস মানে হচ্ছে প্রকাশ করা হয়, এক্সপ্রেসেস মানে হচ্ছে প্রকাশ করা হয় দ্য ফিলিং অফ মাইন্ড, অর্থাৎ বক্তার মনের আবেগ, দ্য ফিলিং, ফিলিং মানে হচ্ছে আবেগ, অনুভূতি, অফ মাইন্ড মানে হচ্ছে মনের, সারপ্রাইজ, সারপ্রাইজ মানে হচ্ছে কি বিস্ময়, জয় মানে হচ্ছে আনন্দ, সরো মানে হচ্ছে দুঃখ, এটসেট্রা মিন্স আপনারা সকলে জানেন ইত্যাদি, অফ দ্য স্পিকার মানে হচ্ছে বক্তার, is called একে বলা হয় মানে বলে, is called means বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আশ্চর্যবোধক বাক্য বলা হয়, তাকে আশ্চর্যবোধক বাক্য বলে। এই আশ্চর্যবোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে প্রথমে যেটি বলতে পারি, শৈশব স্মৃতি কতই না মধুর, অর্থাৎ এখানে আবেগ প্রকাশ পেয়েছে, তার মনের ইমোশন, আবেগ প্রকাশ পেয়েছে, স্মৃতিকাতরতা হয়ে গেছে, সে স্মৃতিকাতর হয়ে গেছে। দেখুন এটিকে যদি আমি বলি যে হাউ সুইট দ্য চাইল্ডহুড মেমোরি ইজ, শৈশব স্মৃতি কতই না মধুর, অর্থাৎ এখানে ইমোশন। বা বলতে পারি ফিলিং অফ মাইন্ড, মনের অনুভূতি প্রকাশ পেয়েছে যার দ্বারা আমরা আবেগ বুঝিয়ে থাকি, বা ইমোশন বলতে পারি এটিকে, ইমোশন অর্থ আবেগ। তারপরে দেখুন হাউ, যদি আমি বলি যে হাউ সুইট অর্থাৎ কতই না মধুর, দ্য চাইল্ডহুড মেমোরি অর্থাৎ চাইল্ডহুড মিন্স শৈশব, মেমোরি মিন্স স্মৃতি, ইজ এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে থাকে, এটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো কেন শেষে থাকে। পাখিটি কি সুন্দর, বিস্ময়, বিস্ময় প্রকাশ করা হয়েছে, পাখিটি কি সুন্দর, অর্থাৎ সে পাখিটি দেখে বিস্ময়াভিভূত হয়ে গেছে, সে পাখিটি দেখে অনেক ভালো লেগেছে, এজন্য সে বিস্ময় প্রকাশ করে বলেছে পাখিটি কি সুন্দর। তার মানে এটিকে যদি আপনি ইংলিশে বলেন তাহলে কিভাবে বলবেন? হাউ নাইস দ্য বার্ড ইজ, অর্থাৎ এখানে সারপ্রাইজ প্রকাশ পেয়েছে, আপনি সারপ্রাইজড হয়ে গিয়েছেন, এজন্য হচ্ছে সারপ্রাইজ, অর্থাৎ বিস্ময়ের ইংলিশ হচ্ছে কি সারপ্রাইজ। আর আপনি যদি এটিকে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে দেখুন হাউ নাইস অর্থাৎ কি সুন্দর, দ্য বার্ড পাখিটি ইজ হয়, পাখিটি কি সুন্দর, সারপ্রাইজ দ্বারা বিস্ময় প্রকাশ, এখানে বিস্ময় হয়ে গেছে বা সারপ্রাইজড হয়ে গেছে, সে বিস্মিত হয়ে গেছে। কি আনন্দ আমাদের দল জয় লাভ করেছে, মানে সে অনেক খুশি, আনন্দ, এই যে দেখুন আনন্দ প্রকাশ পেয়েছে এখানে, তার মানে হচ্ছে কি জয়, জয় অর্থ কি আনন্দ। হুররা কি আনন্দ, আওয়ার টিম হ্যাজ ওন আমাদের দল জয় লাভ করেছে। তাহলে বুঝতেই পারছেন যে এইটা দ্বারা কি মনের আনন্দ প্রকাশ পেয়েছে, অর্থাৎ এই কারণে এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আর একটি উদাহরণ আছে, সেটি হচ্ছে হায় আমার সর্বনাশ হয়েছে, ও দুঃখ, এখানে সে দুঃখ পেয়েছে, দুঃখ পেয়ে বলছে হায় আমার সর্বনাশ হয়েছে, সেজন্য এই দুঃখ এর ইংলিশ কি সরো। আর এটিকে যদি আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই ইংলিশটা, এটা হচ্ছে অ্যালাস আই এম ডান, অর্থাৎ অ্যালাস হায়, ওহ দুঃখ, সে দুঃখ পেয়েছে, আই এম ডান আমার সর্বনাশ হয়ে গিয়েছে, এজন্য এটি দ্বারা কি প্রকাশ পেয়েছে, দুঃখ প্রকাশ পেয়েছে, অর্থাৎ এটি দ্বারা তার মনের দুঃখ প্রকাশ পেয়েছে, এই জন্য এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।